আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও হতাহতের প্রতিবাদে এবার মাঠে নেমেছে চিকিৎসক ও কবি সাহিত্যিকরা। ছাত্রছাত্রীদের উপর নির্বিচার হামলা ও ৮ শিশুসহ শতাধিক মানুষ হত্যার বিচার দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীরা। আর রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে একই দাবিতে মানববন্ধন করে কবি সাহিত্যিকরা। বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্ট গণহত্যা। রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সুমন, তানভীর ও খান আলামিনের সহায়তায় শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শত শত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা ও ৮ শিশুসহ শতাধিক মানুষের নিহতের প্রতিবাদে এই সমাবেশ করেন তারা। স্বাধীন দেশে এমন বর্বর হত্যা নিপীড়নের সমালোচনা করেন তারা। বিনা অপরাধে অনেক শিক্ষার্থীকে জেলে নেয় ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। আমরা আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য এখানে আজকে এসেছি। যতদিন না পর্যন্ত তদন্ত কমিটি গঠন করে এবং সুষ্ঠু বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা থাকবো। আজকের এই আন্দোলন ডাক্তারদের আন্দোলন। এই আন্দোলনকে দয়া করে আল্লাহর ওয়াস্তে কোনো রকমের রাজনৈতিক রূপ দিবেন না। আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই, ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকব। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। বৃষ্টি উপেক্ষা করে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন শতাধিক কবি ও লেখক। কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে এর হুকুমদাতা ও সরাসরি জড়িতদের বিচারের দাবি জানান তারা। আন্দোলন ঘিরে সংগঠিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কবি সাহিত্যিকরা। রাষ্ট্রকে বলছি, আপনি ভুল করবেন না, আপনি যা ভুল করেছেন ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন। যতক্ষণ না দাবিটা আদায় হচ্ছে, যতক্ষণ না এই শোষকের হাত থেকে মুক্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একই চাওয়া নিয়ে এভাবেই পথে থাকবো। এদিকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। কাওরান বাজারে তিতাস ভবনের সামনে মানববন্ধনে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 4 সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। ভাগ্য ভালো যে আমি ওখান থেকে ফিরে আসতে, কারণ মাথায় হেলমেট ছিল। হেলমেট না থাকলে হয়তো আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম। সাংবাদিক ইউনিয়ন আছে, সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয় আমি নিন্দা জানাই। গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়, তখন আপনারা কোথায় থাকেন যারা ওই টকশোর টেবিলে বসে টক কথা বলে? আমরা যারা মাঠে কাজ করি, যারা নির্যাতনের শিকার হয়, তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না, শুধু বলা হয় এটা থ্যাঙ্কসলেস জব। সাংবাদিকদের উপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন গণমাধ্যম কর্মীরা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সারা দেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত এবং মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে জুমার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল হবে। গেল রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয়ে জানানো হয়। এতে অংশ নেওয়ার জন্য শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
দর্শক, আমাদের সহকর্মী শরীয়ত খান রয়েছেন রাজধানী সায়েন্স ল্যাব এলাকায়। সেখানের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সায়েন্স ল্যাব এলাকায় কি ধরনের পরিস্থিতি দেখছেন? হামিদা, আপনি জানেন যে আজকে জুম্মার নামাজ শেষে প্রতিটি মসজিদে এবং অন্যান্য ধর্ম উপাসনালয়ে তাদের মোনাজাত করা হবে যারা এই আন্দোলনে মারা গিয়েছেন। তো এখন পর্যন্ত এই নামাজ মাত্র শেষ হলো এবং মোনাজাত কিন্তু এই মুহূর্তে চলছে। আর এই আমরা রয়েছি এই বাইতুল মামুর জামে মসজিদের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোনাজাত হচ্ছে। আসলে যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি মাগফিরাত কামনা করে মোনাজাত করা হচ্ছে। এরপরে আর এছাড়া এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। এছাড়া অন্যান্য তাদের যে সাজোয়া যান সেগুলো কিন্তু রাখা হয়েছে। তো এরপরে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী যারা মারা গেছেন তাদের কবর জিয়ারত করার কথা এবং তারপর হলো গণ মিছিল, যেটা সেই কর্মসূচি পালন করার কথা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোনাজাত শেষ হলো, দোয়া শেষ হলো। এখন সব মুসল্লিরা বের হচ্ছেন এবং তারা কিন্তু কিছুটা স্লোগান দিচ্ছেন। সেই আসলে যেই তাদের যে আন্দোলন কর্মসূচিতে যারা মারা গিয়েছেন তাদের জন্যই আসলে। আর যে পুলিশ বাহিনী সবাই রয়েছেন এখানে যেন তারা সেই তাদেরকে একটি এলাকার মধ্যে আসলে যেন তারা তাদের কর্মসূচি শেষ করে সেজন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা আসলে মিছিল আকারে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন, শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আপনি এখন যে তারা শান্তিপূর্ণভাবে যাচ্ছে এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনো বাধা দিচ্ছেন না এবং তারা তাদেরকে কর্মসূচি আপাতত পালন করতে দিচ্ছেন। তো এই মুহূর্তে এখানে তেমন কোনো পরিস্থিতি দেখা যায়নি এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু এখানে এখনো শান্ত রয়েছে। ফাহমিদা। শরীয়ত, ধন্যবাদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই অভিযোগ তোলেন। বলেন, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে 19 জুলাই থেকে সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল তাদের। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানান তারা। শিক্ষার্থীরা সরকারের কোনো প্রতিপক্ষ নয়, তাদের মূল দাবি পূরণ করা হয়েছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থীদের গেম খেলে ফয়দা লোটার চেষ্টার অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আটক ও হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। গণদাবির ফলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান জামাতের রাজনীতিকে বৈধতা দিয়েছিল। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে অভিযোগ করেন তিনি। সাচ্চু বলেন, শিক্ষার্থীদের উপর ভর করে জামাত বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে রুখে দিতে নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছে।
এ সময় দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এই বাচ্চাদের কোটা আন্দোলনকে যারা ভিন্ন পথে নিয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে ভিডিও প্রকাশিত হয়েছে, তারা কাছে থেকে মাথার পিছনে গুলি করেছে, মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে, বাড়ি বাড়ি তারা জ্বালানায় গুলি করেছে। আজকে তারা সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এই আগস্ট 5টাকেই বেছে নিয়েছে। এই কারণে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি জেলা উপজেলা সকলকে সতর্ক থাকতে হবে। এই আগস্ট মাসে এই হায়নারা আবার যে কোনো পরিকল্পনা করতে পারে। কোটা আন্দোলনে সহিংসতাকে ঘিরে রাজধানীর 50টি থানায় 250-এরও বেশি মামলায় প্রতিদিন আটক করা হচ্ছে শত শত মানুষ। অভিযোগ উঠেছে অনেক নিরাপরাধ মানুষকেও করা হচ্ছে গ্রেফতার, চলছে আটক বাণিজ্য। চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে। কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেও জামিন করাতে ব্যর্থ অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন শঙ্কায়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বকশীবাজারের সিএমএম কোর্ট। সকাল থেকেই স্বজনদের অপেক্ষা প্রিয়জনকে এক নজর দেখার আশায়। কোনো প্রিজন ভ্যান আসলেই দৌড়ে যাচ্ছে তার কাছে, নিচ্ছেন খোঁজ। তবে সাক্ষাৎ যেন আনন্দ নয়, ঝরছে চোখের পানি। 11 দিন পর দিনমজুরের কাজ করা ভাইকে কোর্ট প্রান্তরে দেখে তাই ছোট্ট নাদিয়াও আবেগ আপ্লুত, ধরে রাখতে পারল না চোখের পানি। আমার ছেলের পা ভাঙ্গা রড ঢুকানো, খোলার ডেট হয়ে গেছে, এই সময় নিয়ে আসছে। ওনার কোনো দোষ ছিল না, ওনার ঠ্যাংটা ভাঙ্গা, উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়। কোর্টের আনাচে কানাচে ঘুরছে এমন অনেক গল্পই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিয়ে আসা হয়েছে সন্তানকে। জামিন করাতে না পারায় এখন কান্নাই অভিভাবকদের শেষ সম্বল। ওষুধে লেগে গেছে, আমি কি বাবা আমি যাই লগে, আমার কয় মা তোমার যাওয়া লাগবে না, আমার ছেলের আমার বুকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে বেশি বিপাকে গ্রেপ্তার হওয়া চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা। রাজধানীর মিরপুর থেকে কমার্স কলেজের ফরহাদ সামির সহ আটক করা হয় এইচএসসির 3 পরীক্ষার্থীকে। তবে গ্রেপ্তারের রাতে একজনকে ছেড়ে দিলেও ফরহাদের অভিভাবকদের ঘুরতে হচ্ছে কারাগার থেকে শুরু করে আদালতের বারান্দায় বারান্দায়। ও এবার এইচএসসি পরীক্ষার্থী, ওরা 3 জন বের হয়েছিল বাসা থেকে, পুলিশ ওদেরকে দাঁড়া করাইলো, সার্চ করলো, ওদেরকে বললো সম্ভবত মোবাইলে ফেসবুকে ছবি টবি পাইছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে ওদেরকে নিয়ে গেল। ওদের সাথে 3 জন ধরছে, তো 2 জনকে রাখছে, একজনের ফ্যামিলি গেছে এবং কোন বিনিময়ে ছাড়ছে ওই একজনকে সেটা এখনো শিওর বলতে পারতেছি না। এসব পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও ডিএমপি বলছে বাণিজ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে গ্রেপ্তার। তবে এমন গণগ্রেপ্তারের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে। সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসায় থেকেও রক্ষা হয়নি শিশু আহাদের। রায়েরবাগ মেরাজনগরের নিজ বাসায় বারান্দায় হেলমেটধারীদের গুলিতে ছোট আহাদ নিহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই হেলমেটধারীদের গুলিতে মানুদ মিয়া নামের আরেকজন নিহত হয় বলে জানায় স্বজনরা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে থাকছে তাদের দুঃখগাথা। আলাউদ্দিন আলীর ক্যামেরায় দেখুন বিল্লাল হোসেনের রিপোর্ট। 19 জুলাই বিকেল 5টা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে 2 যুবক। আরটিভির হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য। গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী। অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র।
এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার। মাথায় গুলি লাগার পরও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার। এমন অভিযোগ বাবা হারানো ছোট্ট শিশু ও স্ত্রী। হেলমেট পরা ছিল আর হাতে একটা লাঠি ছিল আর এক হাতে একটা গুলি আছে আর আব্বু সামনে গেছে আর গুলি করছে। নামাজ পড়তে যাওয়া স্যার এই মুহূর্তে গুলি করছে। গুলি করার পর আমার পাশের ছেলে এই বাড়িওয়ালার ছেলেরা আনতে গেছে, ওনাদের চাপাটি নিয়ে দৌড়াইয়া ওদেরকে কেসি গেটের ভিতরে দৌড়ায় ঢুকাই দিয়া যাওয়ার টাইমে আবার মাথার ভিতরে কোপ মারছে। একই সময় পাশের 11 তলা ভবনের 8 তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে 4 বছরের শিশু আব্দুল আহাদ। বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। এই 8 তলার বাচ্চাটা মারা গেছে আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে, অনেকগুলা গুলি করছে, যেতে ঠাস ঠুস কোনো 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর। জীবনে দেখছেন কোনো পুলিশ 8 তলায় গুলি করে? হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পর নিশ্চিত করছে মৃত্যুটা কোবাইছে। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা। যারা হেলমেট পরা এদের তো চেহারাই দেখা যায় না। এমনিতে হাতে বুলেট ছিল, বন্দুক ছিল, কেউ 2টা, কেউ 1টা, কেউ হাতে রান দাও। 3 জনের হাতে পিস্তল ছিল, এভাবে হারা ফাঁকা গুলি করতেছে। যুবলীগের লোক সাথে, ছাত্রলীগের লোক সাথে, এখানে কিন্তু সব সিভিলিয়ান, এখানে পুলিশ আসেনি। পুলিশ কিন্তু ঘটনারও 3 দিন পরও আসেনি। চিনতে পারছেন না? আমরা চিনতে পারলে আমরা কিছু বলতে পারবো না। ঘটনাস্থলে দোকানে ছিল সিসি ক্যামেরা। দেখতে চাইলে দোকানি জানান হার্ড ডিস্ক নিয়ে গেছে পুলিশ। ক্যামেরা পুলিশ নিয়ে গেছে ডিবিআর। আমাদের হাতে আসা মোবাইল ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে হেলমেটধারীরা এই মোড় থেকেই গুলি করে, যার বুলেট এখনও বয়ে আছে এই দেয়ালে। গুলির ফলে 4 বছরের শিশুসহ 2 জন ব্যক্তি নিহত হয়। স্থানীয়দের দাবি আশপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনিদের শনাক্ত করার। বিল্লাল হোসেন, RTV, মেরাজনগর, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি ও হতাহতের প্রতিবাদে এবার মাঠে নেমেছে চিকিৎসক ও কবি সাহিত্যিকরা। দর্শক দুঃখিত, আমরা পরবর্তী নিউজে চলে যাচ্ছি। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সারা দেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আর বাদল, সরাসরি যোগ দিচ্ছে বাদল আমাদের সাথে। বাদল, দোয়া মাহফিল এবং ছাত্র জনতার গণমিছিল ঘিরে বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন আমাদের জানান। ফাহমিদা, কিছুক্ষণ আগেই জুম্মার যে ফরজ নামাজ সেটি শেষ হয়েছে, এখনও সুন্নত নামাজ চলছে। আমরা জুম্মার যে ফরজ নামাজ এটি শেষ হওয়ার পরে আসলে 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যাদের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং দোয়া মোনাজাত করা হয়েছে। মুসল্লিরা অংশ নিয়েছেন এই দোয়া মোনাজাতে এবং যারা প্রাণ হারিয়েছেন তারা যেন জান্নাতবাসী হন এবং তাদের পরিবারের যেন মঙ্গল বয়ে আসে, এইসব বিষয়ে দোয়া মোনাজাত করা হয়েছে। শুধু রাজধানীর এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেই নয়, সারা দেশেই সব মসজিদগুলোতেই এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানে পল্টন মোড়ে রয়েছি এই মুহূর্তে আমরা। ফরজ নামাজ শেষে মুসল্লিদের একটি অংশ একটি গণমিছিল নিয়ে বের হয় এবং তারা কাকরাইল এলাকার দিকে অতিক্রম করে। এই মুহূর্তে পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যাপক সতর্ক অবস্থা রয়েছে এবং এখানে পুলিশের সাজোয়া যান রয়েছে। আমরা পল্টন প্রেস ক্লাব, দৈনিক বাংলা মোড় পুরোটাই এলাকায় আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই এলাকায় কোনো
সহিংসতার ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন যে পুলিশের যে সাজোয়ার যান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে এবং পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে যাতে কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এখান থেকে যে মিছিলটি হয়েছে শিক্ষার্থী এবং মুসল্লিদের, সেটি আসলে শান্তিপূর্ণ ছিল। তারা স্লোগান দিচ্ছিল এবং সরকারের প্রতি তারা শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে সেই দাবিগুলো তারা মেনে নেওয়ার জন্য বলেছেন এবং বিশেষ করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থী এবং তাদের মামলা প্রত্যাহারের দাবিও তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ অবস্থায় রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার দেবীদারে সূর্যপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান কাদির হোসেন সোহাগ অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে যোগ দেন কুরিয়ার সার্ভিসে। থাকতেন ঢাকার গোপীবাগের একটি মেসে, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নির্বাক কান্না ভেজা চোখে অবাক তাকিয়ে থাকেন মা আর ভাই। কোথা থেকে কি হয়ে গেল? কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যু শোকের সাগরে ভাসালো গোটা পরিবারকে। সোহাগের বিধবা মা শ্বাসকষ্টের রোগী। মায়ের চিকিৎসার খরচ জোগাতেই এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা ছেড়ে সোহাগ যোগ দেন কুরিয়ার সার্ভিসের চাকরিতে। যা বেতন পেতেন তা তুলে দিতেন মায়ের হাতে। ম্যাট্রিক পরীক্ষার 2 থেকে 3 মাস আগে আম্মুর হাতে একটা অপারেশন হয়েছে, এই কারণে আর কি সংসারে হাল ধরার জন্য আর কি পড়াশোনা বাদ দিচ্ছি। 12:30-1টার দিকে আমি এখানে ঢাকা মেডিকেল পৌঁছাইছি, রাতের 3:15-র দিকে আর কি মারা গেছে। পরিবার জানায় 20 জুলাই রাত 8টার দিকে খাবার কিনতে বের হন সোহাগ। এদিকে গুপিবাগ এলাকায় চলছিল পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। দুজনে একসাথে বের হয়েছে, তারপরে দুজনে একসাথে বলছে যে আমি চা নিয়ে আসি, তুমি এখানে বসো। তো ওইখানে বসবো, দূরে দাঁড়াইছে, দূরের থেকে আরো ছেলেরা দৌড়েই আসছে। আসলে দেখছে যে ছেলেরা দৌড়ে আইতেছে, ওই বলে দৌড় দিয়ে ফেলছিল। দৌড় দিয়ে ফেলতে ওর গায়ে গুলি লেগে গেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না সোহাগ। বাপ মারা গেছে ছোটবেলা, একবারে নিরপরাধ। আমি জানি আমার জানার মধ্যে একবার অত্যন্ত ভালো ছেলে, এরকম ছেলে মনে হয় লাখের মধ্যে একটা হয় না। সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে তার পরিবার, এমন চাওয়া সবার। সাইয়েদ মাহমুদ, RTV। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির উপক্রম রাজধানীতে। অনেক জায়গায় জমতে শুরু করেছে পানি। আবহাওয়া অফিস বলছে সক্রিয় মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় দেশের 6 বিভাগে বৃষ্টি হচ্ছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অব্যাহত থাকবে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টি হচ্ছে উপকূলে বিভিন্ন জেলায়। বরিশালে টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে মহানগরী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চলাচলে ভোগান্তি বেড়েছে মানুষের। ভারী বৃষ্টিতে বাগেরহাট শহরের রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও মংলা উপজেলার নিম্নাঞ্চল হাঁটু পানিতে প্লাবিত হয়েছে। ব্যাহত হচ্ছে মংলা বন্দরের পণ্য ওঠানামা। টানা বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে ফেরিঘাট, সড়ক ও নিম্নাঞ্চল। প্লাবিত হয়েছে জেলার চরাঞ্চলও। পটুয়াখালীতে 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। ভারী বৃষ্টিতে রাজশাহীতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। দর্শক, বরিশালের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে বৃষ্টিপাতে নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং পানি বন্দীদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে জানাবেন। জি
জি ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন বরিশালে ধান নদী খালের বরিশাল, তবে এই বরিশালে কিন্তু একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা এমনটি লক্ষ্য করেছি। আমি এখন আছি একদম বর্ডার এলাকায়, বরিশাল সিটি কর্পোরেশনের আমার ডান দিকে 7 নম্বর ওয়ার্ড, আমার বাম দিকে 4 নম্বর ওয়ার্ড। অর্থাৎ এই যে এলাকাগুলো নয়, শুধু বরিশালের যেই আপনি বিলাসবহুল এলাকা যদি বলতে যাই, সেই অত্যাধুনিক যেই বাড়িঘর করা রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু পানিতে ডুবে যায় একটু বৃষ্টি হলেও। আর এই সমস্যা কিন্তু একদিনের নয়, এর আগে বরিশালের জনপ্রতিনিধিরা এসেছেন, জনপ্রতিনিধিরা চলে গেছেন, আবার নতুন জনপ্রতিনিধি এসেছেন, তারাও নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আসলে এই জলাবদ্ধতা নিরসনে কোনো এখন মতো ব্যবস্থা হয়নি। একটু জানিয়ে রাখি, আমাদেরকে এই সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে যে গত 24 ঘন্টায় 111 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত, এবং আবহাওয়া জানিয়েছেন যে এখন থেকে আরো 2 থেকে 3 দিন পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। তথ্য আরেকটু বলে রাখি যে গতকাল সকাল থেকে কিন্তু একটানা অঝরে বৃষ্টি নেমেছে, আজ দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন কিছুটা বৃষ্টি কম, তবে আবহাওয়া বলেছে যে ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়তে পারে এবং আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং সেই মেঘের কারণে কিন্তু বৃষ্টির আরো বৃদ্ধি পাচ্ছে। আর এতে যেই সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে বরিশাল একদিকে নিম্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে, অপরদিকে বরিশাল সিটি বাদে যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম নিম্ন অঞ্চলগুলো পানির নিচে পড়েছে, ফলে খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তারা একদম দিশেহারা হয়ে পড়েছে। অর্থাৎ সড়কগুলোতে তেমন আমরা যানবাহনও দেখছি না, আর সাধারণ মানুষ যারা রয়েছে তারাও আসলে নামছে না, কিন্তু তাদের আসলে পারিবারিক এবং তাদের কর্মক্ষম যেই লোকগুলো রয়েছে তারা এখন দুঃখ দুর্দশায় বোধ করছে। তবে সংশ্লিষ্ট দপ্তর এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন এমনটি আশা করছেন বরিশালবাসী। হয়তোবা পরবর্তী বুলেটিনে আপনাকে আরো দেখাতে পারবো যে বরিশালের নিম্ন অঞ্চলগুলোর কি অবস্থা। ফাহমিদা, এই ছিল বরিশাল থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।